বাংলাদেশের মানুষের সামনে এখন প্রশ্ন, আলো থাকবে তো? বিদ্যুৎ আসবে না বিদ্যুৎ যাবে? গাড়ি চলবে তো? কলকারখানা চালু থাকবে? সেচ খাত চালাতে পারবে তার কৃষক? এই প্রশ্নগুলো আসতে শুরু করেছে। বাংলাদেশে আমরা অনেকদিন ধরেই জ্বালানি নিরাপত্তা নিয়ে কথা বলছি। জ্বালানির সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংকট বা মধ্যপ্রাচ্যের যুদ্ধ এই সংকটকে আরও বাড়িয়ে তুলছে। বাংলাদেশের জ্বালানি এবং বিদ্যুৎ খাত বরাবরই কিছুটা নাজুক ছিল, এটা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। গত 2 দশকে বাংলাদেশের অর্থনীতি দ্রুত বড় হয়েছে, শিল্পায়ন বেড়েছে, শহুরে জীবন আরও বিদ্যুৎ নির্ভর হয়েছে। কিন্তু সেই প্রবৃদ্ধির বড় অংশটাই দাঁড়িয়ে আছে আমদানি করা জ্বালানির ওপর। বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হলেই তাই আমাদের বিদ্যুৎ ব্যবস্থার ভঙ্গুরতাটা ভীষণ রকম চোখে পড়ে। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য উত্তেজনা, বিশেষ করে ইরান ইসরায়েল সংঘাত আবারও মনে করিয়ে দিয়েছে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এখনও খুব শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে নেই। তবে বাংলাদেশের বর্তমান বিদ্যুৎ সংকটকে কেবল বৈশ্বিক ভূরাজনীতির ঘাড়ে চাপিয়ে দিলে পুরো সত্যটা বলা হবে বলে আমার অন্তত মনে হয় না। একথা ঠিক, বাইরের ধাক্কা আছে, কিন্তু ভেতরের সমস্যাটাও গভীর। আজকে যে উদ্বেগ তৈরি হয়েছে তার কেন্দ্রে আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিপিডিবি এবং স্থানীয় বেসরকারি বিদ্যুৎ উৎপাদকদের মধ্যে বাড়তে থাকা আর্থিক এবং আইনি টানাপোড়েন। এদের মধ্যকার এই বিরোধকে অনেকে হয়তো একটা বাণিজ্যিক চুক্তি সংক্রান্ত ঝামেলা বলে ভাবতে পারেন, কিন্তু বাস্তবে এটা বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। মূল সমস্যাটা যেখানে, সেটা হলো বিল বকেয়া। 2026 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী HFO ভিত্তিক দেশীয় বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে বিপিডিবির বকেয়া প্রায় 14,000 কোটি টাকায় পৌঁছেছে। কিছু প্রতিষ্ঠানের অভিযোগ, তাদের বিল 8 থেকে 10 মাস পর্যন্ত ঝুলে আছে এবং এর ফলে তারা আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি আমদানির জন্য এলসি খুলতে পারছেন না। ব্যাংকিং সক্ষমতা হারাচ্ছে ওই কোম্পানিগুলো, এমনকি রক্ষণাবেক্ষণও চাপ পড়ছে। অর্থাৎ সমস্যাটা প্রথমে আর্থিক, কিন্তু পরে তা প্রযুক্তিগত ও সরবরাহ সংকটে রূপ নিচ্ছে। এই অবস্থাটাকে আরও জটিল করেছে লিকুইডেটেড ড্যামেজ বা এলডি কাটার বিতর্ক। বিদ্যুৎ কেন্দ্রগুলো বলছে যখন বিপিডিবির বকেয়ার কারণে জ্বালানি কেনাই সম্ভব হচ্ছে না, তখন সেই জ্বালানি ঘাটতিজনিত আউটেজকে অ্যাক্সেস আউটেজ দেখিয়ে জরিমানা কাটা ন্যায়সঙ্গত নয়। তাদের যুক্তি হলো, অনেক ক্ষেত্রে ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার থেকে এমন প্ল্যান্টের কাছেও বিদ্যুৎ চাওয়া হয় যেগুলো জ্বালানি না থাকায় উৎপাদন করতে পারছে না। এরপর সেই ব্যর্থতাকেই জরিমানার ভিত্তি করা হচ্ছে। এই বিতর্কের পেছনে পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টের 13.2 বা 13.2 যে ধারায় ব্যাখ্যা রয়েছে, যেখানে বকেয়া পরিশোধ না হলে সাসপেনশন অব ডেলিভারিজের কথা বলা আছে। এই যুক্তি যে একেবারে হাওয়ায় ভাষা নয়, তার একটা বড় উদাহরণ বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেড বা BEPCL এর ঘটনা। সেখানে বিপিডিবি প্রথমে এলডি কেটেছিল, পরে আইনি পর্যালোচনার পর প্রায় 270 কোটি টাকা ফেরত দিতে হয়েছে।
কারণ হিসেবে বলা হয় যে বিলম্বিত পরিশোধের কারণে প্ল্যান্টটি বৈধভাবে সাসপেনশন অবস্থায় ছিল। ফলে বিষয়টা এখন খুবই স্পষ্ট। এক ক্ষেত্রে যদি এই নীতি মানা হয়, অন্য ক্ষেত্রে তা মানা হবে না কেন? এখানে ইতিহাসও মনে রাখা দরকার। 2001 থেকে 2006 বিএনপি আমলে বিদ্যুৎ সংকট বাংলাদেশে ছিল এক কঠিন রাজনৈতিক অর্থনৈতিক বাস্তবতা। বিশ্বব্যাংকের নথিতে সে সময়ের আন্ডার ইনভেস্টমেন্ট, ঘাটতি এবং অনিয়মিত লোডশেডিংয়ের কথা স্পষ্টভাবে এসেছে। 2006 অর্থ বছরে বিদ্যুৎ ঘাটতি এবং জ্বালানি ঘাটতির উল্লেখও বিশ্বব্যাংকের প্রতিবেদনে রয়েছে। সেই সময় শিল্প, রপ্তানি ও জনজীবনে বিদ্যুৎ সংকটের নেতিবাচক প্রভাব অনেক বড় ছিল। অন্যদিকে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে এই খাতে বড় ধরনের সক্ষমতা বৃদ্ধি হয়েছে, একথাও অস্বীকার করবার কোনো উপায় নেই। বিপিডিবির তথ্য অনুযায়ী 2026 সালের জানুয়ারি পর্যন্ত দেশের স্থাপিত বিদ্যুৎ বা দেশের স্থাপিত উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আর বিপিডিবির বার্ষিক প্রতিবেদনে 2009 সালের পর 17,000 মেগাওয়াটের বেশি সক্ষমতা জাতীয় গ্রিডে যুক্ত হবার কথা বলা হয়েছে। বিভিন্ন স্বাধীন বিশ্লেষণও দেখা যায় 2009 সালের তুলনায় পরবর্তী 1.5 দশকে উৎপাদন সক্ষমতায় বড় উল্লম্ফন ঘটেছে। ফলে বাস্তবতা হচ্ছে সেই সময় বিদ্যুৎ ছিল, মানুষ তুলনামূলকভাবে সরবরাহ পেয়েছে, অন্তত অন্ধকারে ডুবে থাকতে হয়নি। কিন্তু এই সাফল্যের গল্পের পাশাপাশি বিরাট বিতর্ক জমা হয়েছে। স্থানীয় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে দেয়া লাইসেন্স বা কন্ট্রাক্ট, উচ্চ ক্যাপাসিটি চার্জ, অনেক প্ল্যান্ট বসে থেকেও টাকা পাওয়ার সংস্কৃতি, ভারতীয় আদানি গ্রুপের সঙ্গে চুক্তির ব্যয়বহুল কাঠামো, আর রাশিয়ার সহায়তায় রূপপুর পারমাণবিক প্রকল্পের বাড়তে থাকা খরচ, সব কিছুই আজ জন আলোচনার কেন্দ্রে। আদানি চুক্তি নিয়ে রয়টার্সের প্রতিবেদন বলছে, বাংলাদেশ 2024 অর্থ বছরে ইউনিট প্রতি 14 টাকা 87 পয়সা দিয়েছে, যেখানে অন্য ভারতীয় সরবরাহকারীদের গড় ছিল 9 টাকা 57 পয়সা। 2026 সালের জানুয়ারিতে একটা পর্যালোচনা কমিটিও এই চুক্তিকে অতিরিক্ত ব্যয়বহুল ও